নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে, কাল থেকে ইন্ডিয়ান মার্কেট ওপেন হয়ে যাচ্ছে। তো সামনের সপ্তাহে কোন বড় বড় ইভেন্টগুলো রয়েছে যেইগুলোই মার্কেটকে বড় মুভ দিতে পারে, সেইগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সপ্তাহে কোনো ছুটি নেই, তবে এর পরের সপ্তাহে এই বৃহস্পতিবার দিন এই 25শে ডিসেম্বর কিন্তু মার্কেট বন্ধ থাকবে। তো এই সপ্তাহে কিন্তু বাজার পুরো 5 দিনই খোলা থাকছে। তারপরে যদি নিফটির কথা বলি, তো শুক্রবার দিন 0.57% বেড়ে বন্ধ হয়েছে এবং 5 দিনে যদি দেখি তো প্রথম 3 দিনে ভালো পরিমাণেই পড়েছিল। যদি টপ থেকে দেখেন তাহলে প্রায় 1.5%-এর উপরে পড়ে গিয়েছিল এবং তারপরে শেষ দুদিনে অনেকটাই রিকভারি হয়ে মাত্র 0.36% ডাউন হয়ে বন্ধ হয়েছে। আর এই নিফটির টেকনিক্যাল কি বলছে, পিভট পয়েন্ট 26,014, প্রথম যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 26,090, সেকেন্ড রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 26,133 এবং 3 নম্বর যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 26,209। প্রথম সাপোর্ট থাকছে 25,971, সেকেন্ড সাপোর্ট 25,895 এবং 3 নম্বর যে সাপোর্ট সেটা হচ্ছে 25,851। এরপরে বিএসসি সেন্সেক্স এটা 5 দিনে 0.17% ডাউন হয়েছে। আর যদি এই সেন্সেক্স এর পিভট পয়েন্টের কথা বলি, তো এটা 85,181। রেজিস্ট্যান্স গুলো এক এক করে দেখে নেবো। 85,406, তারপরে 85,545 এবং তারপরে 85,770। তারপরে যদি সাপোর্টের কথা বলি, এই 25,042 রয়েছে, তারপরে 84,817 এবং তারপরে 3 নম্বর হচ্ছে 84,678। এরপরে নিফটি ব্যাংক এটা গত সপ্তাহে 0.31% ডাউন হয়েছে। তো এই নিফটি ব্যাংকের টেকনিক্যাল কেমন রয়েছে, তো পিভট পয়েন্ট দেখতে পাচ্ছেন 59,386, প্রথম রেজিস্ট্যান্স 59,548, সেকেন্ড রেজিস্ট্যান্স 59,707 এবং 3 নম্বর যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 59,869। প্রথম সাপোর্ট 59,227, সেকেন্ড সাপোর্ট 59,065 এবং 3 নম্বর সাপোর্ট হচ্ছে 58,907। আজ শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আমেরিকান মার্কেট ওপেন হয়েছিল। তো সেটা কিভাবে বন্ধ হয়েছিল, তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটে ভালোই পতন দেখা গেছে। এই ডাও জোন্স এটা প্রায় 0.5%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল এবং এই নাসডাক কম্পোজিট এটা 1.69% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তো আমেরিকান মার্কেটের কিছু বড় আইটি কোম্পানিতে পতন দেখা গেছে। তো যদি কথা বলি এই ব্রডকম আইএনসি এটা দেখতে পাচ্ছেন প্রায় 11.43% পড়ে গিয়েছে। তো কোম্পানির নাম্বার ভালো এসেছে, কিন্তু ভবিষ্যতের যে গাইডেন্স তো সেই ব্যাপারে কোম্পানি খুব একটা ভালো মন্তব্য করেনি এবং তারপরে প্রায় 11.5%-এর কাছাকাছি পড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে ওরাকল কর্প এই কোম্পানিতেও 4.47% পতন দেখা গেছে। তো এই কারণে কিন্তু আমেরিকান মার্কেটে প্রেসার তৈরি হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি গিভ নিফটি, তো এটাও যদি দেখেন অতিরিক্ত 115 পয়েন্ট কিন্তু পড়ে গেছে। তো এই যে এফেক্ট গুলো এইগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপরে পড়বে। এরপরে যদি ইভেন্ট গুলোর কথা বলি, তো প্রথমে এই যে ইনফ্লেশনের ডেটা এটার উপরে নজর থাকবে, কারণ আমাদের ইন্ডিয়ার যে ইনফ্লেশনের ডেটা সেটা আউট হয়েছে। তো এই যে ইনফ্লেশনের ডেটা দেখতে পাচ্ছেন এই সবুজ এসেছে মানে বেশি এসেছে, তবে যেহেতু একের কম আছে এটা কিন্তু পজিটিভ ব্যাপারই হয়েছে। তো এই ডেটা দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর 12 তারিখে এসেছে এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। তো এর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মার্কেটে পড়তে বাকি রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে আমেরিকার যে সিপিআই বা ইনফ্লেশনের ডেটা এটাও সামনে আসবে। তো এর আগে কবে এই ডেটা এসেছিল দেখতে পাচ্ছেন অক্টোবরের 24 তারিখে। তো এই অক্টোবরের পরে নভেম্বর মাসে যে অক্টোবর মাসের ডেটাটা আসার কথা ছিল সেই ডেটা আসেনি দেখতে পাচ্ছেন। এরপরে সরাসরি এই নভেম্বর মাসের যে ইনফ্লেশনের ডেটা এটাই ডিসেম্বরের 18 তারিখে আসবে। তো এক মাস ইনফ্লেশনের ডেটা আসেনি। তো এই ডেটা যদি খুব বেশি ওঠাপড়া করে তাহলে কিন্তু আমেরিকান মার্কেটে ভলিটিলিটি দেখা যেতে পারে এবং যেটা সমগ্র ওয়ার্ল্ডের মার্কেটে পাস অন হবে। আর এবারে এই আমেরিকাতে প্রায় 42 থেকে 43 দিন শাটডাউন চলেছিল, তার কারণে এই যে ইনফ্লেশন এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে অনেক অ্যানালিস্ট এটাও মনে করছে এই যে ইউএসএর ইনফ্লেশন এটা কিন্তু নিচের দিকেই থাকতে পারে। আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়াতে এই যে উইন্টার পার্লামেন্ট সিজন সেটা চলছে। তো কবে থেকে শুরু হয়েছে, 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং এই ডিসেম্বরের 19 তারিখে ক্লোজ হয়ে যাবে। তো এই পার্লামেন্টে বিভিন্ন যে বিল সেগুলো আস্তে আস্তে পাস হতে থাকবে। তো সেইগুলোর উপরেও নজর রাখতে হবে। আর যদি আগামীকালের কথা বলি, তো আগামীকালই অনেক ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে। তো প্রথমতই যদি কথা বলি ইন্ডিয়ার যে হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডব্লিউপিআই এর ডেটা এটা আসবে। তো এর আগের বারে এই যে ডেটা এটা মাইনাসে ছিল, তো এবারেও কিন্তু মনে করা হচ্ছে এই ডেটা এটা মাইনাসেই আসবে। তো দেখতে পাচ্ছেন অনুমান করা হচ্ছে 0.60% আসবে, যেটা মাইনাসে। আর এটা কবে আসবে, আগামীকালই আসবে এই ডিসেম্বরের 15 তারিখে। তারপরে ইন্ডিয়ার যে ইম্পোর্ট এই ডেটা আসবে। তো এই ডেটা কবে, এটাই ডিসেম্বরের 15 তারিখে আসবে। এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে এক্সপোর্টের ডেটা এটাও কবে আসবে, এটাও এই একসঙ্গে আসবে এই ডিসেম্বরের 15 তারিখে। তো এবারে এই যে ডেটা এটাও গুরুত্বপূর্ণ। আমেরিকার সঙ্গে এই ট্যারিফের ব্যাপার নিয়ে অনেক যে ট্রেড সেগুলো কমে গেছে, তো তারই ইম্প্যাক্ট এই সমগ্র ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপরে পড়েছে কিনা এটাও কিন্তু একটা বড় ব্যাপার হবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই আগামীকালই দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেটের ডেটা সেটাও কিন্তু আসতে চলেছে। আর যদি কথা বলি এই সপ্তাহে, তো বিভিন্ন দেশের যে রিজার্ভ ব্যাঙ্কগুলো রয়েছে, তো সেরকমই 3খানা বড় বড় দেশের রিজার্ভ ব্যাঙ্ক তাদের যে মনিটারি পলিসি সেটা সামনে রাখবে। তো প্রথমে যদি কথা বলি ব্যাঙ্ক অফ জাপান, এদের যে মনিটারি পলিসি
এটা আসতে চলেছে। তো কবে এই ডেট? এই ডিসেম্বরের 18 তারিখে রয়েছে। তো অনেকেই মনে করছে এবারে এই ব্যাংক অফ জাপান তাদের যে ইন্টারেস্টের রেট সেটা বাড়িয়ে দিতে পারে। তো এরকমটা যদি বাড়িয়ে দেয় সেটা কিন্তু মার্কেটের জন্য খুবই খারাপ হবে। শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট নয়, ওয়ার্ল্ড মার্কেটের জন্য কিন্তু খারাপ হবে। তো কি কারণে খারাপ হবে? কারণ জাপানের যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু অন্যান্য দেশের রেটের থেকে অনেকটাই কম। তো বর্তমানে রেট কত দেখতে পাচ্ছেন? 0.50%। তো অনেক দেশ কি করে জাপানের থেকে এই কম সুদের লোন তুলে নেয়। তো এই জাপান ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে কি হবে? তো অনেক দেশ বিভিন্ন লোন নিয়ে যে ইনভেস্ট করে রেখে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় ইনভেস্টররাও লোন নিয়ে রাখে। তো সেই সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু কমিয়ে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক অফ ইংল্যান্ড এদের যে মনিটারি পলিসি সেটা আসতে চলেছে। এই ডেট কবে? তো এই ডেটটাও দেখতে পাচ্ছেন এই ডিসেম্বরের 18 তারিখেই রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা ইসিবি এরাও তাদের রেট সামনে রাখবে। আর এই রেট কবে আসছে? এই ডিসেম্বরের 18 তারিখে আসছে। মানে একই দিনে তিনখানা সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেটের ডেটা কিন্তু সামনে আসবে। তবে এর মধ্যে বিশেষ করে জাপানের যে ইন্টারেস্ট রেটের ডেটা সেটা কিন্তু নজরে থাকবে। আর এরপরে তো অবশ্যই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিলের ব্যাপারে আলোচনা চলছে এটার উপরেও নজর রাখতে হবে। তো এই পীযূষ গোয়েলজি মানে আমাদের বাণিজ্য মন্ত্রী তিনি এটাই বলে দিয়েছেন যে এই ট্রেড ডিলের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো কিন্তু করা হবে না। মানে ধীরে সুস্থে সবকিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই সিইএ এদের তরফ থেকে কিন্তু এরকম রিপোর্ট সামনে আসছে যে মার্চ 2026-এর মধ্যে এই যে ট্রেড ডিল এটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। তো এই মার্চ 2026-এর মধ্যেও যদি হয়ে যায় তো সেটাও কিন্তু মার্কেটের জন্য একটা বড় পজিটিভ ব্যাপার হবে। আর এটা তো গেল আমেরিকার সঙ্গে। তো রিসেন্টলি এই যে মেক্সিকো দেশটা তারা বিভিন্ন দেশের উপর এই ট্যারিফ বাড়াবার কথা বলেছে, যেটাই 1 জানুয়ারি থেকেই লাগু হয়ে যাবে। তো সেই ব্যাপারে এই ইন্ডিয়া মেক্সিকোর সঙ্গে কিন্তু আলোচনাতেও রয়েছে এবং ইন্ডিয়া এটাও বলেছে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপও কিন্তু নেওয়া হতে পারে। তারপরে ডলার টু আইএনআর, তো এই যে ইন্ডিয়ান রুপি এটা তো সর্বকালীন দুর্বল জায়গাতেই পৌঁছে গেছে এই 90.58-এর কাছে। তো এই ব্যাপারে আরবিআই এর তরফ থেকে কোনো মন্তব্য আসে কিনা এটাও দেখতে হবে। তবে রিসেন্টলি মনিটারি পলিসিতে আরবিআই কিন্তু এই যে রুপি বৃদ্ধি পাচ্ছে মানে দুর্বল হচ্ছে সেই ব্যাপারে কোনো চিন্তা কিন্তু প্রকাশ করেনি এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইউনিয়ন বাজেট এটাও সামনে এগিয়ে আসছে। তো 1 ফেব্রুয়ারি বাজেট রয়েছে এবং তারই আগে বিভিন্ন প্রি বাজেট মিটিংও রয়েছে, বিভিন্ন আলোচনাও চলছে এবং রিপোর্টের মাধ্যমে অনেক তথ্যও কিন্তু সামনে বেরিয়ে আসবে। তো সেইগুলোর উপরেও কিন্তু মার্কেট নজর রাখবে। তারপরে এফআইআই এবং ডিআইআই এর ডেটা, তো এখানে তো দেখার কিছুই নেই। এফআইআই নিয়মিত বিক্রি করেই যাচ্ছে যেখানে ডিআইআই কিনছে। তো শুধুমাত্র এটাই দেখার থাকবে যে এফআইআইরা এই সপ্তাহে বাজারে বাইং শুরু করলো কি করলো না। তবে বাইং শুরু করার চান্স কিন্তু খুবই কম রয়েছে। আর তারপরে ক্রুড অয়েল, তো এই ডব্লিউটিআই ক্রুড এটাই 57 রেঞ্জে এবং ব্রেন্ট ক্রুড এটাই 61 রেঞ্জে ঘোরাফেরা করছে। তারপরে গোল্ড এবং সিলভার, তো যদি গোল্ডের প্রাইসের কথা বলি তো কলকাতায় এই 10 গ্রাম 24 ক্যারেট 1,35,870 এই টাকায় চলছে। আর এই সিলভার, তো সিলভারের প্রাইসে বড় ওঠাপড়া দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে এমসিএক্স এর প্রাইস এইখানে এই যে সিলভার এটাই 2,01,000 এটাকেও টপকে গিয়েছিল। তো সেইখান থেকে যদি দেখেন বড় পতন দেখা গেছে। তো দেখতে পাচ্ছেন প্রায় 1,90,000 পর্যন্ত কিন্তু নেমে গিয়েছিল। তো এটা কিন্তু একই দিনের মধ্যে হয়েছে। তো এই সিলভার কেমন পারফর্ম করে এই ব্যাপারে অবশ্যই ফোকাস রাখবেন। আর এরপরে যদি ক্রিপ্টো কারেন্সির কথা বলি তো এই বিটকয়েন এখানে ভালোই পতন দেখা গেছে। তো এখনো $90,000 নিচে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম, তো এখানেও ডাউনফল দেখা যাচ্ছে এই 3,089 এই রেঞ্জে চলছে। আর এগুলো সব আমেরিকান ডলার। আর ভিডিও শেষে যদি এই অপশন চেনের কথা বলি তো বুলেদের একটাই লক্ষ্য থাকবে এই 26,000 এর ওপরে বাজারকে টিকিয়ে রাখা এবং অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাওয়া এবং সেখানেই বিয়াররা চেষ্টা করবে মার্কেটকে ভেঙে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাওয়ার। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।